আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 19 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গণতন্ত্রের 3 স্তম্ভ সমান সাংবিধানিক প্রটোকল নিয়ে বড় মন্তব্য প্রধান বিচারপতির। সুন্দরী ইউটিউবারের পর এবার উত্তরপ্রদেশের ব্যবসায়ী গ্রেপ্তার আরও এক পাকিস্তানি চর। কুমিরের কান্না বন্ধ করুন। আজ কর্নেল কুরেশি সুফিয়া মামলায় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। জেলা গ্রন্থাগারের নির্মাণস্থল দেখলেন মন্ত্রী কৌশিক। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, বর্ডারে দাঁড়িয়ে সারি সারি বাংলাদেশি ট্রাক। পাকিস্তানে গুলিতে হতো ভারতে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সৈফুল্লাহ। শিলচর পুর নিগমের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে সভা জেলা প্রশাসনের। ব্রাহ্মণ শাসন চৈতন্যনগরে বন্যজন্তু আক্রমণে শিশুসহ আহত 6, আতঙ্ক, সরেজমিনে বন বিভাগের টিম। এবং সর্বশেষ খবরটি হলো নল আছে জল নেই, সমস্যায় হাইরাকান্দি দক্ষিণ সোনাপুর প্রথম খণ্ডের এলাকাবাসী। মুখ তুবড়ে পড়েছে ইস্ট রংপুর পানীয় জল প্রকল্প। এবারে শুনুন বিস্তারিত খবর। কদিন আগে সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার মহারাষ্ট্রে একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যনির্বাহী বিভাগের প্রতি উষ্মা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি বলেন, যদি বিচারপতিরা প্রটোকল ভঙ্গ করতেন তাহলে আর্টিকেল 142 নিয়ে আলোচনা শুরু হতো, যা সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা প্রদান করে থাকে। এই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্রের 3টি স্তম্ভই সমান। গত মাসে বিচার বিভাগের শীর্ষ পদের দায়িত্ব পান গাভাই। তিনি দেশের দ্বিতীয় দলিত বিচারপতি। মুম্বাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরে বাবা সাহেব আম্বেদকরের স্মৃতিসৌধ চৈত্যভূমি পরিদর্শন করেন। দেশের প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মহারাষ্ট্রের মুখ্য সচিব, পুলিশ মহাপরিচালক এবং মুম্বাই পুলিশ কমিশনারের। যদিও গাভাইয়ের ভাষণের সময় তারা উপস্থিত ছিলেন না। এই বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, গণতন্ত্রের 3টি স্তম্ভ, বিচার ব্যবস্থা, আইনসভা এবং কার্যনির্বাহী সমান। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। মহারাষ্ট্রের একজন ব্যক্তি ভারতের প্রধান বিচারপতি হয়েছেন এবং প্রথমবার মহারাষ্ট্র সফরে এসেছেন, অথচ মহারাষ্ট্রের মুখ্য সচিব, পুলিশ মহাপরিচালক বা মুম্বাই পুলিশ কমিশনার উপস্থিত থাকার প্রয়োজন মনে করেননি। এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। যোগ করেন, প্রটোকল কোনো নতুন কিছু নয়, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের আরেকটির প্রতি শ্রদ্ধার প্রশ্ন। এখানেই না থেমে বিচারপতি গাভাই আরও বলেন, যখন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান প্রথমবার রাজ্যে আসেন, তখন তার সঙ্গে কেমন আচরণ করা হবে তা নতুন করে ভাবার দরকার। আমাদের মধ্যে যদি কেউ এমন করতেন তাহলে আর্টিকেল 142 নিয়ে আলোচনা শুরু হয়ে যেত। যোগ করেন, এগুলো ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু জনগণকে এ সম্পর্কে সচেতন করার প্রয়োজন রয়েছে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভলোর প্রতিবেদন অনুসারে এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগ না সংসদ না নির্বাহী বিভাগ, সর্বোচ্চ স্থানে কে রয়েছে? যদি এই প্রশ্ন করা হয় তবে আমি বলবো শুধুমাত্র দেশের সংবিধানই সকলের উপরে রয়েছে। উল্লেখ্য, পরে প্রধান বিচারপতি যখন চৈত্যভূমি পরিদর্শনে যান, তখন মহারাষ্ট্রের মুখ্য সচিব সুজাতা সাউনিক, পুলিশ মহাপরিচালক রশ্মি শুক্লা এবং মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতী উপস্থিত ছিলেন। সম্ভবত প্রধান বিচারপতির মন্তব্য তাদের কানে পৌঁছেছিল। অপরদিকে সুন্দরী ইউটিউবারের পর এবার উত্তরপ্রদেশের ব্যবসায়ী গ্রেপ্তার আরও এক পাক চর। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফের গ্রেপ্তার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ব্যবসায়ী শাহজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ী গত কয়েক বছর ধরে ঘন ঘন পাকিস্তানে যাতায়াত করতেন, বেআইনিভাবে ব্যবসাও চালাতেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারিতে উত্তাল দেশ। তারপরেই ফের চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার উত্তরপ্রদেশের ব্যক্তি। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, মুরাদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাদকে। তার বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরে তিনি বারবার পাকিস্তানে গিয়েছেন, বেআইনিভাবে ব্যবসা চালাতেন দুই দেশেই। প্রসাধনী, পোশাক, মশলার মতো নানা দ্রব্য পাচারও করতেন। আর এই ব্যবসার আড়ালেই চলত চরবৃত্তি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে ভারতীয় টাকা এবং ভারতীয় সিম কার্ড যোগাতেন শাহজাদ। এমনকি রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানেও পাঠিয়েছিলেন তিনি। এই ব্যক্তিদের বিচার ব্যবস্থা করত আইএসআই স্বয়ং। রামপুরের বাসিন্দারা পরে কাজ করতেন আইএসআইয়ের চর হিসাবে। প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী দেশদ্রোহী জ্যোতি মালহোত্রা। 2023 সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ হয়। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে গুপ্তচর বৃত্তির আড়ালে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।
দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়ে প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই বিশেষ আমন্ত্রণে গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি এবং পুরো বিষয়টির ভিডিও করে সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতিষসহ আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের পাক যুগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। অপরদিকে মধ্যপ্রদেশের মন্ত্রী কুয়ার বিজয় শাহের কর্নেল সুফিয়া কুরেশির উপর বিতর্কিত মন্তব্যের ঘটনায় সুপ্রিম কোর্ট আজ কড়া অবস্থান নিয়েছে। বিজয় শাহের মাফি প্রত্যাখ্যান করে আদালত বলেছে, আপনি বিনা ভাবনায় যা বলেছেন এখন মাফি চাইছেন, আমরা আপনার মাফি গ্রহণ করছি না। এটা গড়িয়ালি খান্না। জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস এন কোটেশ্বর সিংহের ডিভিশন বেঞ্চ মধ্যপ্রদেশ হাইকোর্টের এফআইআর নির্দেশের বিরুদ্ধে শাহের আবেদনের শুনানি করে আদালত 3 সদস্যের বিশেষ তদন্ত দল অর্থাৎ এসআইটি গঠনের নির্দেশ দিয়েছে, যার মধ্যে একজন মহিলা আইপিএস অফিসার সহ 3 জন সিনিয়র আইপিএস অফিসার থাকবেন, যারা মধ্যপ্রদেশের বাইরের হবেন। এসআইটি গঠনের জন্য মধ্যপ্রদেশের ডিজিপিকে মঙ্গলবার সকাল 10টার মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। শাহের আইনজীবী মনিন্দর সিং দাবি করেন তার মক্কেল মাফি চেয়েছেন এবং মিডিয়া বিষয়টিকে অতিরঞ্জিত করেছে, কিন্তু জাস্টিস সূর্যকান্ত খুব প্রকাশ করে বলেন, আপনি একজন পাবলিক ফিগার মন্ত্রী, এই সংবেদনশীল সময়ে এমন কথা বলছেন, আপনার মন্তব্যে পুরো দেশ ক্ষুব্ধ, ভারতীয় সেনাবাহিনীর উপর আমাদের গর্ব, আর আপনি কি বললেন। আদালত শাহের গ্রেফতারের উপর স্থগিতাদেশ জারি করলেও তাকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে। এসআইটিকে তদন্তের অগ্রগতি নিয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 28 মে। আদালত রাজ্য সরকারের প্রতিনিধির প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছে, হাইকোর্টের নির্দেশের পরই আপনারা এফআইআর দায়ের করেছেন, এর আগে কি করছিলেন। রাজ্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। 12 মে ইন্দোরের মানপুরে একটি অনুষ্ঠানে শাহ বলেছিলেন, যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, আমরা তাদেরই বোনকে পাঠিয়ে তাদের শিক্ষা দিয়েছি। এই মন্তব্য কর্নেল সুফিয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছিল বলে অভিযোগ, যিনি অপারেশন সিন্দুরের সময় সংবাদ মাধ্যমে ব্রিফিং দিয়েছিলেন। হাইকোর্ট এই মন্তব্যকে গোটারের ভাষা এবং বিপজ্জনক আখ্যা দিয়ে এফআইআর নির্দেশ দিয়েছিল। এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শাহের মন্তব্যকে অপমানজনক ও লজ্জাজনক বলে তার মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন। শাহ একটি ভিডিওতে মাফি চেয়ে বলেছেন, কর্নেল সুফিয়া আমার নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত, যদি কাউকে আঘাত লেগে থাকে আমি 10 বার মাফি চাই। তবে সুপ্রিম কোর্টের কড়া মনোভাব এবং এসআইটি তদন্তের নির্দেশ শাহের জন্য আইনি চ্যালেঞ্জকে আরো জটিল করেছে। অপরদিকে কাজের গতি, মান ও স্থাপত্যগত সৌন্দর্য কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে যত্নবান হতে হবে। শিলচর জেলা গ্রন্থাগারের নির্মাণস্থল পরিদর্শন করে এই মন্তব্য করেছেন মন্ত্রী কৌশিক রায়। এদিন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব ও অন্য শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ ঘুরে দেখেন তিনি। বরাক উপত্যকার শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিকাঠামোকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে সরকার। এরই প্রেক্ষিতে এদিন গ্রন্থাগারের কাজ হচ্ছে দেখেন মন্ত্রী। এরপরই নির্মাণ কাজে নিয়োজিতদের উদ্দেশ্যে মন্ত্রীর বার্তা, কোনোভাবেই যেন কাজের গতি কমে না যায়, বজায় থাকতে হবে এর গুণগত মান, স্থাপত্যগত সৌন্দর্য যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারেও নির্মাণ কাজে নিয়োজিতদের উদ্দেশ্যে নিজের মত স্পষ্ট করেন তিনি। মন্ত্রী কৌশিক রায়ের পাশাপাশি এদিন জেলা গ্রন্থাগারের কাজ হচ্ছে দেখেন জেলা শাসক মৃদুল যাদব এবং প্রশাসনের অন্য কর্মকর্তারাও। তারা নির্মাণ প্রকল্পে নিয়োজিত ইঞ্জিনিয়ার ও সাইট সুপারভাইজারদের সঙ্গেও কথা বলেছেন। কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, শিলচরে নির্মীয়মান এই জেলা গ্রন্থাগারকে একটি আধুনিক জ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থী, গবেষক ও পাঠকদের জন্য এক অমূল্য সম্পদ হয়ে উঠবে। অপরদিকে শিলচর পুর নিগমের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের নবনির্মিত সভাকক্ষে ওই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শিলচর পুর নিগমের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকার প্রস্তুতি খতিয়ে দেখতে রেজিস্ট্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তথা শিলচর পৌর বোর্ডের নির্বাহী আধিকারিক বেনলান লিম্পুইয়া নামপুই। সভায় নির্ধারিত সময়সীমার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকার কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়। সভায় ডিডিসি নরসিংহের রেজিস্ট্রেশন অফিসারদের মধ্যে সমন্বয় বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার বার্তা দেন। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
অপরদিকে নল আছে জল নাই, সমস্যায় হাইলাকান্দি দক্ষিণ সোনাপুর প্রথম খণ্ডের এলাকাবাসী। হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের অধীন রংপুর ইস্ট পানীয় জল প্রকল্প মুখ তুবড়ে পড়েছে। প্রায় 2 বছর থেকে এই পানীয় জল প্রকল্প থেকে এক বিন্দু জল সরবরাহ করা হচ্ছে না, ফলে বেকায়দায় পড়েছেন দক্ষিণ সোনাপুর প্রথম খণ্ড গ্রামের কয়েক সহস্রাধিক মানুষ। বন্যা কবলিত এই গ্রামে পানীয় জল সরবরাহ না হওয়ায় গ্রামের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কাটাখাল নদী থেকে যে বার্জের মাধ্যমে এই প্রকল্পের পানীয় জল তোলা হয়, সেই বার্জ এখন জলে থাকার বদলে শুকনোয় পড়ে রয়েছে। এভাবে শুকনোয় থাকা অবস্থায় বার্জটির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হতে শুরু করেছে। বর্তমানে বার্জ বিকল হয়ে পড়ে থাকায় জল সরবরাহ করা হচ্ছে না বলে জানা গেছে। এ নিয়ে হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই পানীয় জল প্রকল্পের বার্জটি শুধু সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে এলাকার শোভাবর্ধন করছে, কিন্তু সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। হরঘর নল হরঘর জল, সরকারি এই স্লোগান ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। নল আছে জল নেই। বর্তমান হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের এই এলাকা হওয়া সত্ত্বেও তিনি এসব পানীয় জল প্রকল্প নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন। পানীয় জলের এই সমস্যা শুধু হাইলাকান্দি শহরতলি দক্ষিণ সোনাপুর গ্রামে তা নয়, হাইলাকান্দি জেলার বেশিরভাগ পানীয় জল প্রকল্প বিভিন্নভাবে দুঃখছে। জল জীবন মিশনের নামে শুধু টাকা লুটে ফুটে খাওয়া ছাড়া জনগণের ভাগ্যে কিছু জুটেনি বলে অনেকের অভিমত। বর্তমানে রংপুর ইস্ট পানীয় জল প্রকল্পের অধীন দক্ষিণ সোনাপুর প্রথম খণ্ড গ্রামের মানুষ বাধ্য হয়ে পুকুরের জল পান করে চলেছেন। তাই গ্রামবাসীর পক্ষ থেকে শীঘ্রই এই মুখ তুবড়ে পড়া পানীয় জল প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি জেলা কমিশনার নিসর্গ এইচ গৌতম সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অপরদিকে ব্রাহ্মণ শাসন চৈতন্যনগরে বন্যজন্তু আক্রমণে শিশুসহ আহত 6, আতঙ্ক। শ্রীভূমি জেলার করিমগঞ্জ সদর থানার অন্তর্গত ব্রাহ্মণ শাসন ও চৈতন্যনগর গ্রামে গত কিছুদিন ধরে এক বন্যজন্তুর আক্রমণে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। কচিকাঁচা পড়ুয়ারা সহ স্থানীয় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছেন। বন্যজন্তুটি গত 15 মে প্রথম পথচারীদের আক্রমণ করে এরপর এখন পর্যন্ত শিশুসহ মোট 6 জনকে আক্রমণ করেছে। আক্রান্তরা হলেন ব্রাহ্মণ শাসনের সীমা রায়, অঞ্জনা নমসূত্র, তনুশ্রীনাথ এবং চৈতন্যনগর গ্রামের নেপাল রায় সহ আরও 2 জন। করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীনে আহতদের চিকিৎসা চলছে। সোসাইটি ফর রাইট ফিউচার সংস্থার কালীগঞ্জের কনভেনার ঘটনার খবর নিয়ে আজ সরেজমিনে যান এবং বিষয়টি বন বিভাগকে অবগত করান। খবর পেয়ে বদরপুর থেকে বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং গোটা এলাকায় তল্লাশি চালান। যদিও বন্যজন্তুটির হদিশ পাওয়া যায়নি। বনকর্মীরা গ্রামবাসীদের সাবধান থাকতে বলেন, আর যদি বন্যজন্তু কারো নজরে আসে তাহলে দ্রুত তাদের খবর জানাতে অনুরোধ করেন। বনকর্মীরা বন্যজন্তুর আক্রমণে আহতদের যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে যান, তবে এলাকায় কেউ জন্তুটি শেয়াল, বন শুকর না অন্য কিছু তা শনাক্ত করতে পারেননি। অপরদিকে পাকিস্তানে গুলিতে হতো ভারতে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সৈফুল্লাহ। অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে পাকিস্তানে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সৈফুল্লাহ খালিদ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাত পরিচয় ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তার। ভারতের মাটিতে 3টি বড় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল এই সৈফুল্লাহ। কে বা কারা এই জঙ্গিকে হত্যা করলো তা জানা না গেলেও মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির মৃত্যু ভারতের জন্য যে স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে নেপালে লস্করের সংগঠন বানানোর দায়িত্বে ছিল এই সৈফুল্লাহ। সেখান থেকেই সে ভারতের উপর একের পর এক জঙ্গি হামলা চালায়। ভারতের গোয়েন্দা বিভাগ নেপালে এই জঙ্গির অবস্থান জেনে যাওয়ায় সম্প্রতি সেখান থেকে পাকিস্তানে ফিরে আসে। লস্কর জঙ্গি গোষ্ঠী ও পাক সেনা তাকে সিন্ধে গাটাকা দেওয়ার ব্যবস্থা করে দেয়। তবে এত কিছুর পুরো অবশ্য অজ্ঞাত পরিচয়ের হাতে মৃত্যু হলো এই জঙ্গির। জানা যাচ্ছে রবিবার দিন দুপুরে সিন্ধের মলতিফলকোরা চৌক এলাকায় অজ্ঞাত পরিচয় কেউ গুলিতে জাজরা করে দেয় সৈফুল্লাহকে। তদন্তকারীদের তরফে জানা যায়, পাকিস্তান থেকে নেপালে ঘাঁটি গেড়ে থাকার সময় বিনোদ কুমার নাম নেয় সৈফুল্লাহ। নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিতে এমন বহু নাম ব্যবহার করেছে এই জঙ্গি। গোয়েন্দা বিভাগের তরফে জানা যায় 2006 সালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস এর সদর দফতরে হামলা, 2001 সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, 2005 সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অডিটোরিয়ামে আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন জঙ্গি হামলার ঘটনার নেপথ্যে ছিল এই জঙ্গি। পাকিস্তান যে সন্ত্রাসবাদের আতুরঘর, অপারেশন সিন্দুরের পর এ বিষয়ে অবগত গোটা বিশ্ব। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। তারপরও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূর, সন্ত্রাসীদের মৃত্যুতে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিতে দেখা গিয়েছিল পাক সেনা আধিকারিকদের। সেই ছবি ভারত সরকার প্রকাশ্যে আনার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। তবে এত কিছুর পরও পাকিস্তানের চরিত্রে যে কোনো বদল নেই তা প্রমাণ হয়ে গেল সিন্ধে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির মৃত্যুতে। অপরদিকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, বর্ডারে দাঁড়িয়ে সারি সারি বাংলাদেশি ট্রাক।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, খাবার, প্লাস্টিকের জিনিস, কাঠের আসবাব, রং কিছুই আর আমদানি করা যাবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে। তা নিয়ে এখন জোর চর্চা দুই দেশে। চাপান উত্তর রাজনৈতিক মহলেও উদ্বিগ্ন বাংলাদেশের ট্রাক চালকরাও। এই নিষেধাজ্ঞার ফলে চেংড়াবান্ধা স্থলবন্দরে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের শ্রমজীবী মানুষদের মধ্যে চরম হতাশা। তাদের বক্তব্য, এই অঞ্চলে কোনো উল্লেখযোগ্য শিল্প না থাকায় তারা মূলত সীমান্তের আমদানি রপ্তানির উপরেই নির্ভরশীল। এই নিষেধাজ্ঞার ফলে তাদের জীবিকায় এখন ঘোর অন্ধকারে। বাংলাদেশের ট্রাক চালক ও ব্যবসায়ীরাও ভারতের এই সিদ্ধান্তে প্রবল চাপে। তারা বলছেন এর ফলে ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাপড় নিয়ে ঢাকা থেকে আসছিলেন জনৈক ট্রাক চালক, কপালে চিন্তার বাজ তারও। বলছেন, আমার মতো মানুষের খুব ক্ষতি হয়ে যাবে, কারণ আমাদের মতো মানুষদের জীবিকাই তো এর উপর দাঁড়িয়ে। সূত্রের খবর, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য বহনকারী প্রায় 50টির বেশি ট্রাক ভারতে প্রবেশ করে থাকে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এসব ট্রাক আটকে যাচ্ছে। তাতেই আতঙ্কের ছবি স্পষ্ট বাংলাদেশের পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত ট্রাক ড্রাইভারদের চোখে মুখে। তবে ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিক স্তরে পাকিস্তানের বন্ধু বাংলাদেশের উপর ভালোই চাপ তৈরি করবে বলে মত ওয়াকিবহাল মহলের বড় অংশের। এপারের ব্যবসায়ী সংগঠনের তরফে সুরজিৎ পালের দাবি, চাপ বাড়াচ্ছে ভারত, বাংলাদেশকে বার্তা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, হিন্দু নিপীড়ন এবং ভারত বিদ্বেষ সামনে এসেছে, ফলে বাংলাদেশ ঠিক করুক তারা কি করবে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দাবি, বাংলাদেশ আমাদের হৃদয়ে থাকে, কিন্তু ইউনূস সরকারের ভূমিকা তা প্রশ্নের মুখে। রাজ্য নানা পর্যবেক্ষণ রিপোর্ট পাঠিয়েছে, এখন কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।